নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি যাত্রা জগতের একজন বিখ্যাত গায়ক অভিনেতা শ্রী শ্যামসুন্দর গোস্বামী মহাশয়কে। আজ আমরা ওনার কাছ থেকে জেনে নেব ওনার যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। নমস্কার আপনাকে, আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা আপনার যাত্রা জীবন নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো আপনার জন্ম এবং বেড়ে ওঠা সম্পর্কে যদি আগে কিছু বলেন। আমার জন্ম 1944 1944 2 ফেব্রুয়ারি আর কি। আচ্ছা, তারপর আস্তে আস্তে চন্দননগরী। হ্যাঁ, জন্ম চন্দননগরী। আচ্ছা, তারপর আস্তে আস্তে বেড়ে ওঠা, স্কুল, বাবা যে স্কুলে মাস্টারি করতেন ওই স্কুলেই আমি পড়াশুনো করেছি। আচ্ছা। তারপর ওখান থেকে পাস টাস করার পর আপ টু এইচএস পর্যন্তই গণ্ডি। তারপর তো এই যখন মানে আপনি স্কুলে পড়ছেন সেই সময় থেকে কি আপনার অভিনয় বা গান এই ব্যাপারগুলো? না, আমি স্কুল দেখতাম ছেলেরা, বাবাই নাটক করাতেন। তো বাবা বলছে তুই আমার ছেলে হয়ে অন্তত নাটক ফাটকগুলো একটু শেখ, দেখ। আমার খুব ভয় লাগে। তো বাবা নিজে অভিনয় করতেন, ফিমেল সাজতেন বাবা। এখানে একটা হরিসভা ক্লাবে সব ঠাকুর দেবতার বই হতো। আচ্ছা, হ্যাঁ, নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভু ইত্যাদি, বিষ্ণুপ্রিয়া। তো সেই অভিনয় দেখতে 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 আস্তে আস্তে ন্যাকটা আসে। তাহলে তো রং চং মেকে বেশ ভালোই। তারপর আস্তে আস্তে বড় হই। তার মানে অভিনয়ের ব্যাপারটা উত্তরাধিকার সূত্রেই আপনার মধ্যে এসছে, এটা তো বলাই যায় যে মানে আপনার বাবা অভিনয়ের দিকে যথেষ্ট ছিলেন। হ্যাঁ, বাবার অভিনয় আমি অনেক কিছুই দেখেছি, অনেক অভিনয় দেখেছি। কিন্তু নিজে আমি ভয় খেতাম যে এইভাবে সংলাপ বলা, মেকআপ নিয়ে এত লোকের সামনে। তো সেই ব্যাপারটা আস্তে আস্তে এসে গেল সাহস করে। তারপরে কলেজের গণ্ডি পর্যন্ত যাইনি, এইচএসের গণ্ডি পর্যন্ত গিয়ে তারপরই বেকার হয়ে যাই। কারণ আর্থিক একটা ব্যাপার ছিল। বাবা ছিলেন স্কুলের মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা। আমরা 8 ভাই বোন। তখন বাবা বলেন যে তুমি চাকরি করো, বসে থেকে কি করবে। তো ওই সময় আমি ব্রেথেট কোম্পানিতে, আমাদের চন্দননগরের রথ তৈরি হয়েছিল, সেই রথের সেক্রেটারি ছিলেন মিস্টার ওয়াটস। বাবা ছিলেন সেক্রেটারি। তো উনি বললেন যে ঠিক আছে, আপনার ছেলেটাকে আমি আমার কারখানায় নিয়ে নেব। ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টে। তখন ওখানে কোম্পানিতে ঢুকে গেলেন? কোম্পানিতে ঢুকে যাই। তখন বিরাট ব্যাপার ছিল সমস্ত ইংরেজ সাহেবদের। তারপরে আস্তে আস্তে ওনারা চলে গেলেন। তখন দেখলাম যে তো এইরকম অবস্থা। তো যাই হোক, যাত্রা জগতে আসার মূল সূত্রটা ওইখানেই। ভৈরব গঙ্গোপাধ্যায় তৎকালীন যুগের একজন বিখ্যাত নাট্যকার, তাঁরই ছাপা বই ভদ্রেশ্বর তলায় অভিনয় হচ্ছিল এবং উনি নাট্যকার হিসেবে উপস্থিত থাকবেন। সেটা কোন পালাটা? সেটা পালাটা হচ্ছে খুনি, বইয়ের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাও তো ওই সীমা নাট্য কোম্পানিতেই বোধহয়। না, ওটা অ্যামেচারের। হ্যাঁ, ছাপা বই। আচ্ছা, ভৈরব গঙ্গোপাধ্যায়। আচ্ছা। তো সেই বইয়েতে অভিনয় দেখে উনি প্রথম অভিনয়ের শেষে আমার সঙ্গে আলাপ করলেন। আলাপ করলেন যে বাহ, তোমার অভিনয়টি খুব সুন্দর লাগলো, কি করো তুমি? আমি ব্রেথওয়েটে ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করি। বললো আচ্ছা, তো আমি তো মেশিন শপে চাকরি করি, কালকে আমাদের সকালবেলা উভয়ের সাক্ষাৎ হবে। আচ্ছা। তো সেই সূত্রে সাক্ষাতে উনি আমাকে প্রথম বললেন, আচ্ছা এই জেলবন্দি জীবনে আপনি কি পাবেন? সংসার, অর্থ ইত্যাদি, কিন্তু আপনার পরিচিতি। আমি পরিচিতি বলতে যেটা বোঝায়, বলে আপনাকে চিনবে এমন একটা সংস্থায় যদি আপনি যান। আমি যেমন বলো যাত্রা। তার মানে ভৈরব গাঙ্গুলির ইচ্ছাতেই পেশাদার যাত্রায় আপনার আগমন ঘটল। প্রথম বাবার পারমিশন নিয়েছিলাম। তো বাবা বলেছিলেন দেখো, ওই জগৎটা এমনই একটা জগৎ যেখানে পুরুষ মানুষের সর্বনাশের মূল কেন্দ্রস্থল হিসেবে আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাবা সাবধান করে দিয়েছিলেন আগে।
ওখান থেকে অর্থ রোজগার করে এনে তুমি ভবিষ্যৎ গড়বে, আই হ্যাভ সাম ডাউট। আচ্ছা, তারপর আমি কথা দিয়েছিলাম যে না, করে নাও। মানে ডাউট কিছু থাকবে না, আমি আমার মতো ঠিকঠাক থাকবো। আচ্ছা, তো তাহলে প্রথম মানে ভৈরব গাঙ্গুলির ইয়েতেই আপনি প্রথমেই সত্যম্বরে ঢুকলেন। হ্যাঁ। তখন তো আপনি যে সময় কথা বলছেন সেই সময় ভৈরব গাঙ্গুলি সত্যম্বরের ঘরের লোকই বলা যায়, প্রায় ঘরের লোক। ওনার লেখা নাটক একটি পয়সা, তার আগে অশ্রু দিয়ে লেখা হয়েছে, তার আগে অশ্রু দিয়ে লেখা অনেক বই, আরো সমস্ত না সত্যম্বরের কথা বলছি, মানে একটি পয়সায় প্রথম হিট করলো সত্যম্বরে, মানে ভৈরব গাঙ্গুলিকে লোকে চিনলো আর কি, লোকে চিনলো বিরাট মার্কেটে। তো উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আমার তখন 5 টাকা রোজ সত্যম্বরে 10 আনা জলপানি, 5 টাকা রোজে আপনি সত্যম্বরে জয়েন করেন। হ্যাঁ, 150 টাকা মাস গেলে। আচ্ছা, এটা কত সালে জয়েন? ওই তো 1300, মানে ওই একটি পয়সা 67 সালে হয়েছে। 1968। হ্যাঁ, তার মানে 1968 আপনি জয়েন করলেন। বাংলার বোধহয় 1375 সাল। তাহলে সেই বছরে গিয়ে পদধ্বনিতে অভিনয় করেছে। না, ওই একটি পয়সা হ্যাঁ, একটু হয়তো ছিল, ওটা তো চলেছে পরপর সব বছর। ছিল, অশ্রু দিয়ে লেখাও ছিল। ওই 2-3 খানা বই নিয়ে আমরা ওই আসাম, তখন ফারাক্কা ব্রিজ সবে তৈরি হবে বলে গঙ্গায় পাথর ফেলা হচ্ছে, আমরা জাহাজে করে পার হতাম, দিয়ে বাই ট্রেন ওপারে আসাম। তো সে মতো অবস্থায় থেকেই চলছে। আসামে পৌঁছে ওই একটি পয়সা এখানে যখন রিহার্সাল করেছিলাম, তখন মালিক এবং ভৈরববাবু নিজে বলেছিলেন যে এত ছোট রোল বলে মন খারাপ করো না। হ্যাঁ, সে তো ঠিকই, তোমাকে টিকে থাকতে হবে, তুমি যাও দেখো। কিন্তু আমার আসামে গিয়ে না খুব কান্না পেত, মনে হতো কেন ছেড়ে এলাম। এই জয়ন্তী পুজো, দুর্গা পুজো, উৎসব, চন্দননগর, বাবা মা, তো এত বেশি ভেঙে পড়েছিলাম। তখন আমাকে প্রিন্স দিলীপ চৌধুরী, ও আমাকে বলেছিল, দেখ শ্যামা, একটা চাকরি ছেড়ে, একটা জীবন ছেড়ে একটা জীবনে তুই পদার্পণ করেছিস, মনে মনে তুই চ্যালেঞ্জ নে, তোকে দাঁড়াতেই হবে। সত্যম্বর অপেরায় আপনি প্রায় 9 বছর কাজ করেছেন। হ্যাঁ, এই মানে এই 68 সাল থেকে 9 বছর ধরতে গেলে একদম 1975-76 পর্যন্ত প্রায়। তো এই সময় সত্যম্বরের সব থেকে বিগ হিটগুলো এই সময় হয়েছে, নামকরা যাত্রাপালা, তো সেগুলোতে আপনি ছিলেন। তো এই 68-তে যেবার ঢুকলেন তখন পদধ্বনি বই হয়েছে। এই পদধ্বনির অভিজ্ঞতা যদি কিছু মনে থাকে, যদি কিছু শেয়ার করেন, ভৈরব গাঙ্গুলির পদধ্বনি। ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ পদধ্বনি বইয়েতে আমার কোনো ভূমিকা ছিল না। মানে আপনি দলে ছিলেন কিন্তু দলে ছিলেন। আচ্ছা, দেখতাম। অশ্রু দিয়ে লেখা নাটকে আসগর আলী মেন হিরো। আচ্ছা, ওটা শান্তি গোপাল করতেন, শান্তি হাজরা, সরি। আর এবার কিভাবে আমাকে, শান্তি হাজরা না শক্তি ভট্টাচার্য? না, শক্তিদা আলাদা রোল, শান্তি হাজরা। হ্যাঁ, আচ্ছা, শান্তি হাজরা, উনি বর্ধমানের আগরির। আচ্ছা, তো যাই হোক, এবার 1969 সালে উৎপল দত্ত সত্যম্বরে এলো এবং জালিয়ানওয়ালাবাগ পালা সত্যম্বর 1969 মঞ্চস্থ করলো। তারও অনেক পরে। না না, উৎপলবাবু 1969। হ্যাঁ, 1969। আমি তাহলে সেই সময় তো ছিলাম না উৎপলবাবুর সময়। জালিয়ানওয়ালাবাগে আপনি ছিলেন না? দিগ্বিজয়? না না, তখন আমি বেরিয়ে যাই। তাহলে আপনি 1 বছর ছিলেন সত্যম্বরে প্রথমে, তারপরে আবার গ্যাপ দিয়ে পরে আবার এসেছি। আচ্ছা আচ্ছা, তো বেরিয়ে কোথায় গেছিলেন মনে পড়ে কি? সত্যম্বরের পরে সত্যম্বর অপেরা ছেড়েই বেরিয়ে আমি বোধহয় প্রবাসে গেলাম। কি প্রবাসে গেলে আপনি ওই বিপ্লবী ভিয়েতনাম ওগুলোতে ছিলেন? হ্যাঁ, বিপ্লবী ভিয়েতনাম, সমীর লাহিড়ী, সেটা তো পরে, সেটা তো আপনার বিবি মর্জিনার সময়। ওই সমীর লাহিড়ী তো প্রথমে করেনি, প্রথমে তো পূর্ণেন্দু শেখর করেছিলেন হোচিমিনের ক্যারেক্টার। ঠিক আছে, সেটা আমি দেখে নেব। তারপরে আপনি সত্যম্বরে আবার ফিরলেন পান্না চক্রবর্তীর সঙ্গে নাকি? এই না, তার আগে মাতঙ্গিনী হাজরাতে। মাতঙ্গিনী হাজরা, তো মাতঙ্গিনী হাজরা মানে একজন ওরকম একজন বিপ্লবী চরিত্র, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো সেই যাত্রাপালার অভিনয়ের অভিজ্ঞতা
আপনি বলুন, রামচন্দ্র বলে কোন আমার একটা চরিত্র চরিত্র, ছিল রামচন্দ্র, হ্যাঁ। হ্যাঁ, তো কেমন অভিজ্ঞতা ছিল, যদি কিছু যদি মনে পড়ে? বেলাদি ছিলেন, বড়বেলা সরকার, বড় বেলা উনি মাতঙ্গিনী হাজরা। আমি ওনার ভাইপো আচ্ছা চরিত্রতে অভিনয় করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শেষকালে গুলি খেয়ে উনি পড়ে যাচ্ছেন। কেমন যশ হতো ওই পালাটার তখন? ভালো, মেদিনীপুর সাইডে প্রচুর যশ হতো, কারণ মেদিনীপুরেরই তো গল্পটা। হ্যাঁ, তমলুক, হ্যাঁ, হ্যাঁ, খুব যশ হতো। মাতঙ্গিনী হাজরা তো খুব সুপার হিট। আর ওই বছর বোধহয় শাহেন শাহ আকবর বলেও বোধহয় একটা পালা বোধহয় ওর সঙ্গে ছিল, মাতঙ্গিনী হাজরার সঙ্গে। মাতঙ্গিনী হাজরা একটা ঐতিহাসিক ছিল শাহেন শাহ আকবর, আমার যতদূর মনে পড়ছে। সুজিত পাঠক না, সুজিত, সায়েন্সের ছিলেন কি না, সুজিত পাঠক তো ছিল না তখন সত্যম্বরে। শাহেন শাহ আকবর ছিল সে বছরে। হ্যাঁ, আকবরের ভূমিকা কিন্তু সুজিত বাবুই ছিলেন। সুজিতবাবু ছিলেন, হ্যাঁ, আচ্ছা সেটা আমি দেখে নেব। হ্যাঁ দেখে নেব। আর তারপরে সত্যম্বরে রাত্রি ও রমণী খনাতে আপনি ছিলেন, হ্যাঁ। পান্না চক্রবর্তী, চিত্রামণি, রাখাল সিংহ। হ্যাঁ, রাখাল সিংহ। তো ওই খনা রাত্রি ও রমণীর কথা একটু বলুন। রাত্রি রমণীতে আমার বোধহয় মিসেস, হ্যাঁ, ছিলেন আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা রাত্রি রমণীতে, আচ্ছা। রাত্রি রমণীতে পান্নাবাবুই ডাইরেকশন দিয়েছিলেন রাখাল সিংহকে, কিন্তু পান্নাবাবুকে ছাপিয়ে রাখাল সিংহের যশ একদম একচেটিয়া চারিদিকে। ইয়াতে ওটাতে আপনার কি চরিত্র ছিল রাত্রি ও রমণীতে? রাত্রি রমণীতে সাইড নায়ক হিসেবে ছিলাম, ঠিক মনে পড়ছে না এখন। রাত্রি আর ও রমণী। খনাতে? খনাতেও আমার মিসের সঙ্গে ছিল। আপনার চরিত্রটা কি ছিল খনাতে? খনাতে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পান্না চক্রবর্তী বরাহ করেছিলেন, আর চিত্রা মল্লিক বরাহের স্ত্রী, শান্তি হাজরা হচ্ছে মিহির, আর কল্পনা নায়ক বোধহয় কল্পনা নায়ক খনা করেছিলেন। আমার একটা ছোট চরিত্র মোটামুটি ওখানে ছিল, ভালোই চরিত্র ছিল। খনার তো ভীষণ যশ হয়েছিল সেই সময়। যশ মানে কোনো ঘটনা কি মানে এই সূত্রে মনে পড়ছে, মানে মানুষের সঙ্গে মানে ওই খনার যাত্রার দেখা বা মানুষের কোনো? পৌরাণিক পালা হিসেবে খনা তৃতীয় পুরস্কার পায়, আর সোশ্যাল নাটকে পেয়েছিলেন কে ঠিক এই মুহূর্তে মনে নেই। আর ঐতিহাসিকেতে যদ্দূর মনে হয় অম্বিকা নাট্য কোম্পানির কোনো একটা বই পেয়েছিলেন সেই বছরে। আর সামাজিক তখন মনে হচ্ছে যেন মাইকেল তো তখন ছিল না, মানে ছিল, হতো, কিন্তু বই ছিল, নতুন ছিল না। আচ্ছা, যাই হোক, অনেক দিনের ঘটনা তো, দীর্ঘ 39 বছর ধরে আমি এই যাত্রায় আঁকড়ে ছিলাম। তারপর খনা রাত্রি ও রমণীর পর আধারে আলোতে করলেন। আধারে আলো, কিন্তু একটি পয়সায় থেকে যে একটা যে ব্যথাটা ছিল আমার, 5 টাকা রোজের আমি শ্যামসুন্দর অ্যামিচারেতে কত বড় বড় অভিনয় করেছি, ভৈরববাবু সেখানে সাইড অভিনয় করছি, একটা মনের মধ্যে আক্ষেপ। কিন্তু ঈশ্বরের অশেষ করুণাই বলবো, তার আশীর্বাদে একটি পয়সার মেন হিরো ছিলেন পশুপতি ঘোষ, দিবাকর। তিনি 17 দিন পালিয়ে গেলেন যাত্রা জগতের ব্যাপারটাকে না বুঝে, অতগুলো লোকেরকে বিপদে। উনিও কিন্তু দিকপাল অভিনেতা ছিলেন, দিকপাল অভিনেতা পশুপতি বাবু। তখন সত্যম্বর অপেরার যিনি ম্যানেজার ছিলেন সুবল অধিকারী। তো সেই সময় সমস্ত টাইটুই শিল্পী আমাকে প্রথম সন্ধ্যাবেলা ঘুম থেকে তুলে, শ্যামা ওঠ, সর্বনাশ হয়ে গেছে, পশুপতি ঘোষ পালিয়েছে, পশুপতি ঘোষ দল ছেড়ে চলে গেছে, এখন কি হবে, যাত্রা বন্ধ করে দেব? তারপরে বললেন যে এরকম বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে, কি হবে? তো বাবা, তুই তো রোজ পর্দার আড়াল থেকে গ্রিন রুমের যে পর্দা দেয়া থাকতো স্টেজে যাওয়ার আগে, সেই পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন যাত্রা শুনিস, অন্যান্য শিল্পীরা বিরক্ত হয়, এখানে দাঁড়িয়ে রোজ রোজ কি করি?
কারণ আমার যে ভূমিকা ছিল ইন্সপেক্টর একেবারে বইয়ের শেষের দিকে, অনেক দিন এমনই হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি। আমার চরিত্রটা অন্য শিল্পী, দ্যাট ইজ নাম হচ্ছে অনিল ভাদুরী, ভদ্রেশ্বরের বাড়ি, উনি করে দিতেন। তো আমাকে জলপানি দিতে এসেছে, তখন রাত্রির হয়তো 1:30 কি 1টা। আমি বলছি যাত্রা হয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক, এইভাবেই আমার চলছে। এই করতে করতে প্রসূতিবাবু চলে যাওয়ার পর তখন আমি ওই প্রথম দিবাকর চরিত্রে করি, সুযোগ পেলেন দিবাকর চরিত্র করার জন্য। এবং অন্যান্য শিল্পীরা বলছেন যে এটা কি হচ্ছে, একটা চ্যারিটি শো, নতুন ছেলে এইভাবে রিস্ক নিয়ে, বলো ও পারবে, পারবেই, আমার মন বলছে। আচ্ছা। তো গ্রিন রুমেতে যে সমস্ত শিল্পী ছিলেন আমার কোয়ার্টিস্ট, তাদের সঙ্গে মিলিয়ে নিয়ে আমি চরিত্রটা সেদিন করেছিলাম। এবং আমাকে প্রচুর হেল্প করেছিলেন প্রিন্স দিলীপ চৌধুরী এবং শাহানা রায়চৌধুরী। শাহানা বোস, শক্তিবাবু, শাহানা বোস। বলো কোনো চিন্তা নেই। আর দিলীপ চৌধুরীকে দেখতে কেমন ছিল? ও সুন্দর ছিলেন, একদম প্রিন্স। তো প্রিন্স মানে প্রিন্স নামটা সার্থক, সেইরকম চেহারা। তাহলে ওই পশুপতি ঘোষের ছেড়ে যাওয়ার রোলটা পেয়ে আপনার মানে ক্যারিয়ারটা অনেকটা মানে হলো আর কি, আস্তে আস্তে। এবং কলকাতার মালিকের কাছে যখন সংবাদ এলো, তো উনি বললেন যে তাই নাকি। তো উনি বাই প্লেন এসে কুচবিহারে দেখলেন আপনার অভিনয়, দেখতে এলেন। আচ্ছা, যে আমার দল ঠিক আছে তো। আচ্ছা, যাক, তাহলে আধারে আলো, রাত্রিও রমণী, খনা, এগুলোতে তো অভিনয় করলেন। তারপর সত্যম্বরের 70 দশকে যে সব থেকে বড় ব্রেকটা সত্যম্বর দিল সেটা হচ্ছে একদিন রাত্রে বান্দা। হ্যাঁ, মানে নবকুমার ছন্দা চ্যাটার্জির সঙ্গে অভিনয় করি। সেখানেও এটা বলবো ঈশ্বরের আশীর্বাদ, নবকুমার বাবু চলে গিয়েছিলেন পরের বছর, অন্য নবরঞ্জনে চলে গেল ওই বছর। ও হ্যাঁ, শেষের দিকে ছেড়ে দিল, পুরো সিজনও কমপ্লিট হয়নি। কৃষ্ণনগরে তখন পালা হচ্ছে, নবকুমার এলেন না। আচ্ছা, কি হবে তখন আমাকে বলল ওই আবু হোসেন, মেন চরিত্র, আবু হোসেনের চরিত্রে তোকে অভিনয় করতে হবে। বাপরে। তা ছন্দা দিয়েছিলেন, ছন্দা বলল কোনো ভয় নেই শ্যাম, আমরা তো আছি, চলো, তুমি তো রোজ দেখছো। তো আমি করেছিলাম, অনেক দিনই করেছিলাম। তারপরে যখন একদিন রাত্রের যশ কেমন হতো, সে প্রচুর যশ। শৈলেশ গৌনগীর প্রথম যাত্রা জগতে পদার্পণ একদিন রাত্রে। আর মেন কোম্পানি বলেছিল আবার কি নাচ গান। হ্যাঁ, অনেকেই তখন মানে একটু বিরূপভাবে দেখেছিল ব্যাপারটাকে, মাইম অভিনয়, কি হচ্ছে, যা পারো তোমরা করো, আমি আর কিছু করবো না, চলো। কিন্তু ওটাই পরের বছর পুরস্কার পেল, মানে ওই বছরের সেরা পালার প্রযোজনা পুরস্কার পেল। আমার যে ওই গোবিন্দ নস্কর মৎস্যমন্ত্রী হাত থেকে পুরস্কার নেয়ার, ওইটা হচ্ছে বান্দা চরিত্রের। আচ্ছা, ওই যে শিলটা যেটা আপনি পাচ্ছেন, ওইটা পেয়েছিলাম। আচ্ছা, তো এই একদিন রাত্রের কিছু মনে আছে সংলাপ বা গান, কোনো কিছু? যদি সংলাপ ঠিক এই মুহূর্তে আর মনে নেই, আর গান তো গলা তখন ছিল একরকম, গায়ক নায়ক। না, এখন যতটুকুই আছে আপনি যদি 2 লাইনও করতে পারেন সেটাই দর্শকদের জন্য অনেক, যদি মনে পড়ে। বাণীগুলো এই মুহূর্তে ঠিক মনে নেই একদিন রাত্রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অন্য কিছু যেটা মনে আছে সেটাই করবেন, ঠিক আছে। তাহলে একদিন রাত্রের মতন মানে যাত্রা জগতের একটা দিকপাল প্রোডাকশানে আপনি কাজ করেছেন, এটা আপনার অনেক বড় একটা প্রাপ্তি। তো একদিন রাত্রের পরেই বোধহয় নিউ প্রভাসে চলে গেলেন। নিউ প্রভাস, এবং ওই নাট্যকার শৈলেশ গৌনগী নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, আবদাল্লাহ মার্জিনা, কনকলতা চ্যাটার্জির সঙ্গে। হ্যাঁ, সুপার হিট। ওটার কথা কিছু বলুন, আবদাল্লাহ মর্জিনার ইয়েটা। আবদাল্লাহ মর্জিনা তো অশেষ গান, নাচ, এবং কনকদির হাতে ধরে নাচের ব্যাপারগুলো তৈরি করা। আপনাকে নাচ শিখিয়েছিল পুরো? হ্যাঁ, পুরো শিখিয়েছিলেন। এবং নাটক যখন শেষ হয়ে আসছে সেই সময় একটা মাইম
ব্যাপার ছিল, ডাকাতদের যখন মারা হচ্ছে তখন একটা না ওইটা কিভাবে দেখাতো, ওই যে যেখানে তেল ঢেলে ঢেলে যখন মারছে প্রতিটা সৈনিককে, মানে ডাকাতদের দলের সদস্যকে, ওইটা কিভাবে দেখানো হয়েছিল? ওইভাবে একটা প্রিপে তৈরি করা হয়েছিল এবং পায়ের প্যাটেল ছিল, প্যাটেলটা অফ করলেই ওই প্রশ্ন করা হতো, সব ঠিক হ্যায়, তুম লোক তৈয়ার হো। প্যাটেলটা মারার সঙ্গে সঙ্গে তলোয়ারটা উঠতো, সিম্বল বলতো হ্যাঁ হাম লোক ঠিক হ্যায়, কিন্তু সাউন্ড দিত না। ওই তেলের পিপেতে ওই মর্জিনা এবং আবদাল্লাহ তেল গরম করে এনে ঢেলে দিয়ে তাদেরকে, ওইটা ওরকম লাইভ দেখানো হয়েছিল যেরকম তেল ঢেলে দিচ্ছে। হ্যাঁ, 2-3টে পিপে মর্জিনা নিয়ে আসতো। আর ওই দৃশ্যটা, ওই যেখানে মানে গুপ্তধন পাচ্ছে চিচিং ফাঁক, যে ওই 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 জায়গাটা কিভাবে দেখিয়েছিল? ওই জায়গাটা পেছনে একটা পর্দা ছিল, সেই পর্দার মধ্যেই মোটামুটি যা কিছু ওই লাইটের কায়দাতেই ওটা করা হতো। আর তো সমীরবাবু ছিলেন, সমীর লাহিড়ী, উনি বোধহয় আলিবাবা। উনি আলিবাবা। আচ্ছা, এই মর্জিনা আবদাল্লার গানও কিছু মনে নেই? মর্জিনা আবদাল্লাহ, আপনি আবদাল্লাহ করতেন? আমি আবদাল্লাহ। ওই মর্জিনা আবদুল্লাহ করার পর আপনার গ্রেডুয়েশনটা আরো বাড়লো, আপনার পারিশ্রমিকটাও নিশ্চয়ই বাড়লো তারপরে? আস্তে আস্তে বাড়লো। আচ্ছা, তো তারপরে পরের বছর হলো বোধহয় বাদশা বেগম, সিরি ফরাদ, হ্যাঁ বাদশা বেগম, বাদশা বেগম, সিরি ফরাদ। তখন আমি প্রায় 1 নম্বরের পজিশনের জায়গা তিনকড়ি বাবু আমাকে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তো তারপরে বেশ কয়েক বছর আপনি প্রবাসে অভিনয় করেছেন? হ্যাঁ, বেশ কয়েক বছর। তারপরে আর কি কি পালা করলেন ওখানে? আমার এই মুহূর্তে বলতে পারি, প্রথম হচ্ছে যেখানে আমাকে চিনতে পারলো, সত্যম্বর অপেরার আধারে আলো। না সেটা তো সত্যম্বরে। প্রবাসে আর কি হয়ে গেল, প্রবাসে পাগলা ঘন্টাতে, সেটা তো পরে 80-র দশকে। হ্যাঁ 80-র দশকে, এই আগে মানে এই 77, 78, 79, 80 এই সময়টাতে, মানে মর্জিনা আবদুল্লাহর পরে। পৌরাণিক পালা। ওই আপনি তো আবার যাত্রা লোকেও গেছিলেন? যাত্রা লোকে বিরোহিনী রায়, তারারানী পালের সঙ্গে। তারারানী পাল, মানবেন্দ্র মুখার্জি সুর দিয়েছিলেন। তারারানী পালের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? বলো, ভালো, খুব ভালো। গান কিরকম গাইতেন? সুন্দর গান গাইতেন। রাধা, আমি কৃষ্ণ। ওটা মানে ওই রাধা কৃষ্ণের প্রেম বা ওই কৃষ্ণ লীলার উপরে ওটা, মানে সমস্ত লীলাগুলোকে দেখানো হয়েছিল সেখানে। পূর্ণেন্দু শেখর ছিলেন। আচ্ছা, বন্দ্যোপাধ্যায়। আরেকটাও তো ছিল ওই সঙ্গে, লাঞ্ছিতা বলে, সেই বছর। লাঞ্ছিতা একটা ভিলেন চরিত্র ছিল, সোশ্যাল বই, সামাজিক। মনে হয় বিরোহিনী রাইটাই বেশি চলেছিল না? হ্যাঁ, ওইটা বেশি চলছিল। আচ্ছা, তো এই প্রভাস অপেরায় আর কিছু মনে পড়ছে না? আর কোনো বইয়ের কথা? এটা তো যাত্রা লোকে হয়েছিল ওদের, মানে ওনাদের সেকেন্ড দলটা, রমেন বসু মল্লিক। তো এই যে প্রভাস অপেরায় বিন্দুর ছেলে বর্ণালী ব্যানার্জি ছিলেন। বিন্দুর ছেলে। আর জননী কৈকেয়ীতেও ছিলেন কি? জননী কৈকেয়ীতে বর্ণালী ব্যানার্জি ছিলেন, কৈকেয়ী করেছিলেন উনি। হ্যাঁ, আমি ভরত। আচ্ছা, অনুপ কুমার রাম। আর শান্তি ভট্টাচার্য দশরথ। হ্যাঁ, দশরথ। পৌরাণিক পালা। আর একটা বোধহয় ঐতিহাসিকও ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ওই সঙ্গেই শান্তি ভট্টাচার্যের ছবিও আমার কাছে আছে ওই পালারই। আর একটা গ্রুপ ফটো আছে, ওর মধ্যে আপনি হয়তো থাকলেও থাকতে পারেন, আমি দেখাবো ওটা আপনাকে পরে। তো এই যে সত্যম্বর বা নিউ প্রভাস, এই যে আপনার যাত্রা জীবনের প্রথম সময়টা, একদম প্রথম দিকের প্রায় 15 বছর ধরতে গেলে, 15 বছরেরও বেশি মোটামুটি, তো এই সময় কোন কোন দিকপাল শিল্পীদেরকে আপনি পেয়েছিলেন সেই সময়? সত্যম্বরে তো সবই দিকপাল, সবই প্রায় দিকপাল ছিলেন। এবং তার মধ্যে শক্তি ভট্টাচার্য, সাহানা বোস, পশুপতি ঘোষ, প্রিন্স দিলীপ চৌধুরী, ইন্দ্র লাহিড়ী,
ইন্দ্রজিৎ অধিকারী, তারপরে তরুণ কুমারের সাথে আপনি কাজ করেছেন, কারণ আপনি যেই সময়টা বললেন সেই সময় তরুণ কুমার সত্যমবারে এসেছিলেন ওই পদধ্বনি ওই সময়টাতে। আচ্ছা, মাখনবাবু ছিলেন, তাকে আমি গুরুদেব হিসেবে, হ্যাঁ মাখন সমদ্দারের কথা একটু বলুন। গুরুদেব হিসেবে মানতাম। তো মাখনবাবুকে পুরো সিজন মানে নিয়ে যাওয়া, বহন করাই বলতে পারা যায় একদম। মানে উনি নাকি খুব মানে ড্রিঙ্ক করতেন, হ্যাঁ, আর মানে দলকে খুব চাপে ফেলে দিত সব জায়গাতে, মানে প্রায় জায়গায়। কিন্তু তাকে এনে আসরে না নিয়ে গেলে উনি যেভাবেই আসুন, যেভাবেই করুন, মাখন সমাদ্দার ছিলেন একটা অন্য জিনিস, এবং প্রচণ্ড জ্ঞানের ভান্ডার তার। উনি সংলাপ কিভাবে বলতে হয়, কিভাবে টার্ন ব্যাক করতে হয়, এগুলো সব দেখাতেন আমাকে। সত্যম্বরের কথা বললে মাখন সমাদ্দারের কথা বলতেই হবে, উনি উনি সত্যম্বরেরই একটা অংশ। নিশ্চয়ই, এত বছর অভিনয় করেছেন, প্রচুর বছর, প্রথম থেকে। তাহলে এত দিকপাল অভিনেতার সঙ্গে আপনি কাজ করেছেন। তারপরে পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিক, রাখাল সিংহ, সুজিত পাঠক, এদিকে কনকলতা চ্যাটার্জি, কনকলতা চ্যাটার্জি, তারারানী পাল, বর্ণালী ব্যানার্জি, সেই তার মানে এই বড় বড়, মীনাক্ষী দে। হ্যাঁ মীনাক্ষী দে তো আপনার ওই রাত্রি রমণী আর ওই খনা ওই সময় থেকেই ছিল, আধারে আলোতে ছিল, ইয়েতে একদিন রাত্রেতেও ছিল, একদিন রাত্রেও। আমার কাছে একটা ছবি আছে মীনাক্ষী দের আর আপনার, আমি পাঠাবো। কল্পনা নায়ক, হ্যাঁ। তো এই নিউ প্রভাসের পরে আর কোন কোন দলে অভিনয় করলেন? নিউ প্রভাস থেকে ছেড়ে আমি প্রথম চলে আসি আর্য অপেরা, সম্ভবত। আচ্ছা, স্বপন কুমার, দেবদাস আর রাইফেল ছিল পুরনো বই। আচ্ছা, নতুন বই দেবদাস। আচ্ছা, দেবদাসে উনি দেবদাস, আমি ছিলাম চুনিলাল। তাহলে এটা আপনি এইটা বলছেন সত্যম্বরে যখন প্রথম এক বছর, কারণ দেবদাস হয়েছিল, যে গ্যাপটা ছিল, হ্যাঁ ওই গ্যাপটাই আপনি স্বপন কুমারের সঙ্গে গেছিলেন নিউ আর্য অপেরাতে। হ্যাঁ, তার মানে এইবার মিলছে ব্যাপারটা। রাইফেল উৎপল দত্তের, হ্যাঁ ওটা পুরনো বই। হ্যাঁ, নূরজাহানও বোধহয় ছিল সেই সময়। নূরজাহান, কারণ পঞ্চু সেন করতেন, ওই জাহাঙ্গীর করতেন প্রথমে, পরের বছর পঞ্চু সেন ছিলেন না বোধহয়। পঞ্চু সেনের সাথে ছিল না, ওই সময় আমি ছিলাম না। আমি ওই স্বপনবাবু গেলেন আর্য অপেরা, মানে দেবদাসে আপনি ছিলেন। দেবদাস। কোন চরিত্র করেছিলেন? চুনিলাল। ও আচ্ছা আচ্ছা, উনি দেবদাস, আমি চুনিলাল। হ্যাঁ, আর পার্বতী আর চন্দ্রমুখী কে করেছিল? চন্দ্রমুখী করেছিল, ওর নাম হচ্ছে, শ্যামনগরে বাড়ি, ওর ছবি আছে আমার সঙ্গে চন্দ্রমুখী, আর ছবিটা বোধহয় দেখালাম দেবদাস। আচ্ছা, দেবদাসের ছবিটা আপনি দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে নেবো। না, আছে আমার কাছে দেবদাস, আমি মনে পড়ছে আমার এই মুহূর্তে অভিনেত্রীর নামটা, চন্দ্রমুখী আর স্বপন কুমারের একটা ছবি। আর দেবদাসে মানে স্বপন কুমার তখন সবে মানে এই ব্যাপারটা শুরু হচ্ছে যে সাহিত্য নির্ভর ব্যাপারগুলো, তো কেমন যশ হয়েছিল তখন দেবদাসে? ভীষণভাবে। দেবদাস তো দেবদাস, সেরকম দেখতে, সেই রকমই দেখতে স্বপনবাবু। আমার ছিল যাত্রার পালার। তো স্বপন কুমারের সঙ্গে অভিনয় মানে আরেকজন মানে দিকপালের থেকে বেশি। হ্যাঁ, স্বপন কুমারের সাথে আপনি কাজ করেছেন। তো এই সত্যম্বর ওখানে কাজ করে তারপর আবার আপনি সত্যম্বরে এলেন। আবার এলাম নিউ আর্য অপেরা। তাহলে নিউ আর্য অপেরায় ওই সময় কি আপনি দিলীপ কুমার মধুশ্রী দেবীর সঙ্গে আদর্শ হিন্দু হোটেল বা ওইগুলোতে কাজ করেছিলেন কি? না, স্বপন কুমারের সাথেই করেছেন শুধু? এক বছর। আচ্ছা আচ্ছা। তো এইবার এই 80-র দশকে আর কোন কোন দলে করলেন? নিউ প্রভাসে বর্ণালী ব্যানার্জির সঙ্গে করার পরে তারপরে আমি বোধহয় সম্ভবত নিরুনাগের দলে যাই। নিরুনাগের দলে ওই গণবাণী, হ্যাঁ গণবাণী, হাটে বাজারে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, নাগ কোম্পানি। হ্যাঁ, তারপরে ওখান থেকে আপনি হাটে বাজারেতে করলেন। হ্যাঁ, অজিতেশ ব্যানার্জি এবং সুজিত পাঠক। ওই বছরই হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রভাস ছেড়ে, এটা 80 সালের আগে হতে পারে, এটা 78-79-তে ওই নাগ কোম্পানিতে হাটে বাজারে হয়েছিল। হ্যাঁ, ওই আপনার এটা হলো মর্জিনা আব্দুল্লাহর পরের বছর। বিজ্ঞাপন আছে আমার। আচ্ছা, হ্যাঁ। তো আরো দুজন দিকপাল অভিনেতা এখানে, সুজিত পাঠক এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো এই হাটে বাজারের কেমন একটু অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করেন? হাটে বাজারে তারারানী পালও ছিল।
তারারানী পাল, ছিপলি। চিপলি। আমার ছিল ওই হোমিওপ্যাথিক ডাক্তার করতেন সুজিত বাবু, তার ভাইপো আচ্ছা চরিত্র। আচ্ছা। হাটে বাজারে অজিতেশ বাবুর নামেই তো বিশাল বুকিং ব্যাপার। হতো। হ্যাঁ, বুকিং হতো। সুজিত পাঠকের সঙ্গে কেমন মানে ইয়েটা দেখতেন, মানে কেমন অভিনেতা হিসেবে ওনাকে কিভাবে পেয়েছিলেন? বা সুজিত বাবু তো অশেষ জ্ঞান, কোনো কিছু শেখার সুযোগ হয়েছে ওনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট্য কোম্পানিতে উনি নট্য কোম্পানির তো দীর্ঘদিনের নায়ক, দীর্ঘদিনের নায়কই বলা যায়। 60-এর দশকের নায়ক সুজিত পাঠক। আর তারপর ওই আর কোন কোন দলে করলেন? তারপর আবার প্রভাসে গেলেন। হ্যাঁ, ওখান থেকে টার্ন ব্যাক, আবার প্রভাস। সেই বিরোহিনী রায় হলো, বর্ণালী ব্যানার্জির সঙ্গে যাত্রালোকে গেলেন, মানে ওদের দলেই আপনি ঘোরাফেরা করছেন। ওখান থেকে করতে করতে তারপরে আমি যাই মেদিনীপুরের শ্রীদুর্গা অপেরা। আচ্ছা, শ্রীদুর্গা অপেরাতে 1 বছর কাজ করি। তো এর মধ্যেই 83-84 সাল নাগাদ মাখনলাল নট্ট চেয়েছিলেন আপনাকে ওই নট্টতে, হ্যাঁ, কুরুক্ষেত্রে কৃষ্ণের জন্য। কিন্তু আমাকে প্রভাস ছাড়লেন না। মানে যাত্রা লোকের বইটা পালা, কিন্তু দেখভাল কর্তৃত্ব সবকিছু প্রভাসের। তিন করি গুছাই। উনি বলেন না, যাবে না, যত মাইনে দেয়া হোক। উনি যদি ছাড়তেন তাহলে আপনার ক্যারিয়ারে আর একটা মাইলস্টোন হতো যে আপনি নট্টতে কাজ করেন। হ্যাঁ, ন্যাচারালি। হ্যাঁ, তো তার জন্য কি আপনার আফসোস আছে যে নট্টতে আমার সুযোগ এসেছিল কিন্তু আমি পারলাম না করতে? অ্যাকচুয়ালি রাইজিং পিরিয়ডের সময় মনে হচ্ছিল যেন আমি আরও কিছু মানে বড় বড় অভিনেতার মতো গাড়ি পাই, মানে আমাকে মেনটেনেন্স করবার জন্য একজন পাই, এইগুলো মনে আসতে লাগলো। মানে পরের দিকে আপনি গাড়ি পেতেন তো? পরের দিকে পেয়েছিলাম। প্রবাসে যে বছর তিনকড়িবাবু আমাকে টপ করে মার্কেটে করলেন, তখন মার্কেটে প্রবোধবন্ধু অধিকারী বলে এক ভদ্রলোক আর কি পুরো চিৎপুর যাত্রা জগৎটাকে পরিচালনাই বলা যায়, কাগজের সংবাদ দেয়া টেয়া। কারণ যাত্রার যে মার্কেটিং, সেই মার্কেটিংটা প্রথম উনিই করেছে, এবং যাত্রা দলের যেই রেট সেই রেটটা নিয়ন্ত্রণ উনিই করেছে। মানে যাত্রা দল যে এত রেট, কারণ তার আগে তো এরকম রেট ছিল না, পাবলিসিটি। কারণ ওনার অবদান অনেক অবদান। উনি রবীন্দ্র যাত্রা যে আজকে ইন্ডাস্ট্রি, তার পেছনে প্রবোধবন্ধু অধিকারীর অবদানই 16 আনা তাকে ইন্ডাস্ট্রি করা। রবীন্দ্র সদনের ওখানে যে যাত্রা উৎসব, সেটা আবার পরবর্তী সময়ে চলে এলো রবীন্দ্র কাননে 1 মাস ব্যাপী। তো তারপর আর কোন কোন দলে আপনি? শ্রীদুর্গা অপেরার থেকে চেঞ্জ হলো, শ্রীদুর্গা অপেরা থেকে বেরিয়ে এসে আমি এলাম অলিম্পিক অপেরা। আচ্ছা, হ্যাঁ, অলিম্পিক অপেরা একটা দল ছিল সেই সময়। ছিল অলিম্পিক অপেরা। তারপরে একজন দল করেছিল, এই মুহূর্তে সেই মালিকটির নাম মনে পড়ছে না। আমি যখন সত্যম্বরে প্রথম গিয়েছিলাম সেই সময় ও মানে ওই পোশাক পরাতো ছেলেটি বেশকারী ছিল, ও একটি দল করেছিল। ওই দলের মালিক হলেন এবং আমাকে বাড়িতে এসে কন্ট্রাক্ট করে হলো। বইয়ের নাম বিষ্ণু ভক্ত গরুর। ওইটাই অলিম্পিক অপেরাই হয়েছিল। অলিম্পিক অপেরা তো, হ্যাঁ। তো ছিল ওই গোপাল হালদার, আমি আরো ইত্যাদি বিষ্ণুভক্ত গরুর। এবং দিগ্বিজয় অপেরার তার আগে 1 বছর কাজ করে কার্তিকবাবুর সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার পর যখন বাইরে চলে যাই, তখন ওর নাম হচ্ছে পীযূষ, ছেলেটি, হ্যাঁ পীযূষ বোধহয়। আচ্ছা। তো পীযূষ দল করে ওই বিষ্ণুভক্ত গরুর, তখন মার্কেটে একেবারে দিগ্বিজয় অপেরার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে ওই রকম সাইক্লোরামা, আমি চন্দননগর থেকেই সাইক্লোরামা রিভলভিং স্টেজ কিছু তৈরি করে আমি
নিয়ে গিয়েছিলাম, ওই পীযূষ এসেছিল। অলিম্পিক অপেরা যতদূর জানি যে ওই স্বল্প সময়ের জন্য চমক দিয়েছিল খুব, বিরাট কিন্তু তারা সেই চমক। চমকটা ধরে রাখতে ধরে রাখতে পারলো না ডিউ টু ম্যানেজার। আচ্ছা। এখানে এসে 30,000 টাকা দিয়েই যাচ্ছে, আমরা খবর পাচ্ছি বাঁকুড়ায় পীযূষ চলে এলো, কিন্তু সেই টাকা মানে মিসকমিউনিকেশন হয়ে গেছে। বিশালভাবে। তো এরপরেই কি আপনি দিগ্বিজয় অপেরাতে গেলেন? তারপর আবার দিগ্বিজয়। ওখানে কি কি পালা করেছিলেন দিগ্বিজয়তে? দিগ্বিজয়ে তখন ওদের পুরোপুরি একদম সাইক্লোরমা শুরু হয়ে গেছে। সাইক্লোরমাই চলছে প্রথম থেকে তো তাই। হ্যাঁ, দিগ্বিজয়ে ওই হারু ঘোষ ছিলেন, ওর সঙ্গে ওই বই নামটা মনে পড়ছে না। মহিষাসুরের রক্তযজ্ঞ, মহাভারতের অগ্নিকন্যা। মহাভারতের অগ্নিকন্যা, ওটাতে আপনি ছিলেন কোন চরিত্রে? ওই যে নাচ গান এর কর্ণের ভাই। কর্ণের ভাই, ওটার ভিডিও আমার কাছে আছে। তাহলে কর্ণের ভাই, আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে। মহাভারতের অগ্নিকন্যা, পান্নাবাবু ছিলেন টপে। দিগ্বিজয়ী অপেরাতে আপনি কাজ করেছেন, সেই সময় দিগ্বিজয়ী অপেরার সাইক্লোরমার প্রভাব কতটা ছিল দর্শকদের মধ্যে? বিশাল বিশাল। অনেকে তো বলে যে দিগ্বিজয়ী অপেরা এবং কার্তিক সামন্তের জন্য যাত্রার রক্ষণশীলতা ধ্বংস হয়েছে। আপনার কি তাই মনে হয় যে কার্তিক সামন্তের জন্য যাত্রার রক্ষণশীলতাটা ধ্বংস হলো? ঠিক তা নয়, কিন্তু যেটা উনি সেই সময় দেখিয়েছেন সেটা তো দর্শক নিয়েছিল, খুব বিশালভাবে নিয়েছিলেন। এবং অত দর্শক, এতদিন এত দলে কাজ করেছি, দেখেননি ওই দর্শক আমি দেখিনি। মানে তখন দিগ্বিজয়ী বলতে মানুষ একদম পাগল ছিল ওই সময়। হ্যাঁ, নট্য কোম্পানি আমাদের পরের দিন আসছে, প্যান্ডেল দেখে মনে হতো কি আমরা কোথায়। অন্যান্য দলের কথা বলছি, 4,000 5,000 ইত্যাদি। তো সেই আফসোসটা নাকি ভগবান শুনে যখন দিগ্বিজয়ে গেলাম, তখন আমার আমি দেখেছি দিগ্বিজয় অপেরার পালাতে টিকিট ব্ল্যাক হতে। সকালবেলা দল গিয়ে পৌঁছলো, লাইন দিয়ে লোক দাঁড়িয়ে টিকিট কাটছে, এবং রাত্রির বেলা ঘুম থেকে উঠে যখন আমরা আসরে যাবেন, হ্যাঁ গ্রিন রুমে আসবো, ঠিক সেই সময় দেখছি ব্ল্যাক হচ্ছে টিকিট। তো এই যে দিগ্বিজয়ের যে কনভয় একটা যেত প্রায় 120, কোনো বছরে 150 জনের কাছাকাছিও তাদের কলাকুশলী ছিল কার্তিক সামন্তের দলে। কারণ তার একটা আলাদা নৃত্যনাট্যের একটা দল থাকতো আলাদা 40 জনের। তো সেই ব্যাপারগুলো, এই এত বড় ব্যাপারটাকে উনি কিভাবে ম্যানেজ করতেন? ম্যানেজারের প্রত্যেকটা বাস, প্রত্যেকটা লরি, প্রত্যেকটা ডিসিএম এর এক একজনের এক একজন দায়িত্ব থাকতো, এবং ওই 7-8টা স্টেজকে ম্যানেজ করা। হ্যাঁ, তার জন্য আলাদা সাইক্লোরমার যারা তৈরি করতেন, 5খানা স্টেজ মেন, তারপরে এই যে 5, 6, 7 স্টেজের সঙ্গে যে ব্যাপারটা লিঙ্ক আপটা উনি মাথা থেকে বার করেছিলেন, এ তুলনা হয় না। আপনাদের রিহার্সালটাও তো অনেক খুব কঠিনভাবেই হতো পারে, ওই সমস্ত সিনক্রোনাইজেশন, ওই সমস্ত ব্যাপার দিয়ে হতো। যুগান্তর অফিসে তো রিহার্সাল হতো। আচ্ছা, বাবুবাজারে। আচ্ছা, তো আপনার যাত্রার ক্ষেত্রে আপনার গানের দিকটা খুব বেশ উল্লেখযোগ্য, কারণ গানটা আপনার খুব ভালো সেই সময় ছিল, মানুষ খুব নাম করেছে আপনার গানের। তো গান আপনি আলাদা করে কারোর কাছে শিখেছিলেন প্রথমে যাত্রায় আসার আগে? আমার গান প্রথম নাটক হচ্ছে একদিন রাত্রে, শৈলেশ গৌনেগি এবং সুরকার ছিলেন পঞ্চানন বাবু না রঘুনাথ দাস। পঞ্চানন বাবু বোধহয় গীতিকার আর রঘুনাথ বাবু হচ্ছেন সুরকার। আচ্ছা, বলেছিল আমি শ্যাম তোমাকে দিয়ে গান গাওয়াবো। আচ্ছা, তো তার এখান থেকে আপনার গানের ব্যাপারটা শুরু হলো। তারপরে মর্জিনা আব্দুল্লাহতে গিয়ে তারপর মার্কেট চিনতে পারলো, গায়ক ও নায়ক। ওদের মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে আপনি শেখার সুযোগ পেয়েছেন। তো মোটামুটি কত বছর পেশাদার যাত্রায় যুক্ত ছিলেন আপনি? 39 বছর টোটাল, গ্যাপ ট্যাপ গুনো বাদ টাদ দিয়ে প্রায় 40 বছরই ধরা যায় আর কি। হ্যাঁ, রয়্যাল বীণা পানি অপেরা হচ্ছে 2003, মালিক ছিলেন যাদের ওই দল আর কি, রয়্যাল বীণা পানি অপেরার যিনি মালিক, উনি নিয়ে গিয়েছিলেন আমাকে। কমলেশ ব্যানার্জির নাটক মহাতীর্থ কালীঘাট, আচ্ছা, আর একটা ভালো মানুষের ভাত নেই, সামাজিক পালা।
তো মহাতীর্থ কালীঘাট তৈরি বই আর ভালো মানুষের ভাত নেই, পরিচালনা, ডাইরেকশন ইত্যাদি সবই আমি তৈরি করেছিলাম। আচ্ছা, তো মোটামুটি 2003 আপাতত মনে হচ্ছে ওইটাই আমার লাস্ট। তো এই যে আপনার এতদিনের যাত্রা জীবন, তো এই এতদিনের যাত্রা জীবনে যাত্রা করতে গিয়ে এমন কোনো ঘটনা যেটা আপনার মনকে এখনও দোলা দেয়, বা যেটা একদম মানে আপনার স্মৃতিতে একদম গাঁথা হয়ে আছে, যেটা আপনি কোনোদিন ভুলবেন না, যেমন দর্শকের কোনো ইয়ে হতে পারে বা কোনো ঘটনা, তেমন কিছু কি মনে পড়ে? ঘটনা প্রথম আফসোস একটাই, হলদিয়াতে লক্ষণ সেটের মেলাতে যাত্রা উৎসব হতো, সেখানে আমি শুনে এসেছিলাম নাইট বেস্ট শ্যামসুন্দর গোস্বামী। আচ্ছা, ছোট গোল্ড মেডেল ছিল। পরবর্তী এখানে এসে কোন বছরটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, পরবর্তী এই চিতপুরে এসে শুনতে পাই যে না, ওটা ক্যান্সেল হয়েছে, পেল আর একজন। আচ্ছা, তো এইরকম ব্যাপারগুলো কিছু কিছু মনে খুব আঘাত লাগতো। আচ্ছা, তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি কিছু বলেন, মানে অভিনেত্রী, যাত্রা অভিনেত্রী মনিকা দেবীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে, মানে আপনার ওয়াইফের? হ্যাঁ হ্যাঁ, তখন ছিল চৌধুরী, মনিকা চৌধুরী। এবং সত্যম্বরে যখন আমরা দুজনেই যাই খনা বছরে, তখন শৈলেনবাবু নাম দিয়েছিলেন, ওর নাম, মিসেসের নাম দিয়েছিল শান্তা। আচ্ছা, শান্তনা। আচ্ছা, আমার তো শ্যামসুন্দর, তো এই হিসেবে। আচ্ছা, তো আপনাদের বিয়ে কবে, মানে? আমি অ্যামেচারে আলাপ হয়েছিল, মানে সত্যম্বরের আগে আপনাদের আলাপ ছিল প্রথম? হ্যাঁ। আচ্ছা, তারপর একসাথে সত্যম্বরে যাই। সত্যম্বরে যাওয়ার 2 বছর 3 বছর, 2-3টে সিজন হবে, সাপোজ রাত্রি রমণীর পর থেকে বিচ্যুত হয়ে যায়। ও চলে যায় বোধহয় ভারতীয় অপেরা, ইদার লোকনাট্য, আমি তখন নিউ প্রভাস ইত্যাদি ইত্যাদি করে বেড়াচ্ছি। তারপরে বাড়ির মা কাকিমা এনাদের এতে আর কি। পরবর্তীতে আপনার বাবা মানে কালচারের সাথে যুক্ত ছিলেন, তো পরবর্তীতে উনি আপনার, যখন আপনার খুব নাম, তখন উনি আপনার যাত্রা দেখে কিছু বলেছেন? না, বাবা তখন গত হয়ে গেছেন। আচ্ছা, আচ্ছা, মানে উনি এই আপনার নাম এত ইয়েটা দেখে যেতে পারেন, কিন্তু রাইজিং পিরিয়ড আসছে এটা উনি শুনে গেছেন। মানে হ্যাঁ, মানে উনি দেখে গেছিলেন যে না, ছেলে কিছু একটা জায়গায় যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তার উপদেশকে শিরোধার্য করে আমি এগিয়েছিলাম বলে আজকে মোটামুটি একটা জায়গায় এসেছি। একদম একদম একদম। তো এই ধরুন আপনার এত দীর্ঘ যাত্রা জীবন, তো একটা শিল্পীর জীবনে তো সম্মান বা পুরস্কারের একটা জায়গা এসেই যায়, যদিও শিল্পীর কাছে দর্শকের ভালোবাসাটাই সব থেকে বড় পুরস্কার, কিন্তু তারপরেও তো কিছু মানে কি বলবো, মানে পুরস্কারের কথাটা বলতে হয় এক্ষেত্রে। তো তেমন কোনো উল্লেখযোগ্য পুরস্কার কি আপনি সেই সময় পেয়েছেন যদি বলেন? হ্যাঁ, পুরস্কার তুলি পত্রিকা বলে একটি পত্রিকা যাত্রা নিয়ে করতেন, তুলি পত্রিকা থেকে পুরস্কার পেয়েছি। যেখানে যেখানে যাত্রা পেশাদার দলকে নিয়ে পালা অভিনয় হতো এবং কম্পিটিশন থাকতো, তাতে হতো কি পেশাদার দলগুলো টোটাল ঝাঁপিয়ে পড়তো পারফরমেন্সটাকে খুব বলিষ্ঠভাবে, যাতে প্রাইজগুলো সব পাওয়া যায়, যাতে প্রাইজগুলো আমার দল পায় এবং আর্টিস্টরা পায়, হ্যাঁ শিল্পীরা পায়, দল পায়। সেই হিসেবে অনেক প্রাইজ আমি পেয়েছি, আসানসোল, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, তারপরেতে কিছু কিছু জায়গায় ওই বললাম যে সেখানে কি বলবো, সিলেক্ট হলো শ্যামসুন্দর বাবু, অন্যজন পেয়ে গেল। সেই তো আপনি 2023 সালে বীণা দাশগুপ্তা স্মৃতি পুরস্কারও পেয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। তথ্য সংস্কৃতি দপ্তর। তো এই বীণা দাশগুপ্ত, জ্যোৎস্না দত্ত, বেলা সরকার বা এই সময়ের যেই 3 দিকপাল অভিনেত্রী যাত্রা জগৎকে যারা শাসন করেছেন, তো এনাদের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল, বা অভিনেতাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল কাজের বাইরে? একমাত্র বর্ণালী ব্যানার্জি ছাড়া বাকি বীণাদি বা জ্যোৎস্নাদি আর একজন বেলা সরকার, বেলা সরকার, এদের সাথে অভিনয় করিনি। হ্যাঁ, অভিনয় করেননি, কিন্তু সম্পর্কটা ভীষণ ছিল, ভীষণ মিষ্টি সম্পর্ক ছিল। জ্যোৎস্না দিয়ে আমাকে নায়ক বলে ডাকতো,
দলদেরও গিয়ে আপনি তো নায়কের মতোই দেখতে ছিলেন একদম। দল ওখানে গিয়ে পৌঁছলো, আমাদের দলও গিয়ে পৌঁছলো, এবং এই বীণা দাশগুপ্তা জ্যোৎস্না দত্তের সাথে কোনো অভিনয়ের কোনো কথা বা কোনো উপক্রম হয়নি? আচ্ছা। তবে বীণা দাশগুপ্ত ওই নট্য কোম্পানির যে বইটা হলো নটি বিনোদিনী, সেখানে আমার নিমন্ত্রণ পত্র এসেছিল। আমি আর রমেন বসু মল্লিক, যিনি এর নাটক লিখতেন, না রমেন ভাদুরী, তিনি রমেন ভাদুরী, হ্যাঁ, যে নিউ প্রকাশে বই দিয়েছিল। কলা মন্দিরে প্রথম ওই রমেন ভাদুরীর আর আমি দুজনে মিলে যাই নাটক দেখতে, বিনোদিনী দেখতে। হ্যাঁ, বিনোদি বলেছিল নাটক দেখার পর, এবং অরুণবাবু নাটক দেখার পর, তুমি তো একজন অভিনেতা শ্যামসুন্দর, আমি তোমার কাছে কিছু শুনতে চাই, কি কি ব্যাপার হলো না বলো। আমি আমার সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তো আমি সুরকার প্রশান্ত বাবু, প্রশান্ত ভট্টাচার্য, বড় প্রশান্ত আর রমেন বাবু, এই তিনজন প্রথম সিটে বসে। তাহলে এটাও তো একটা মানে কি বলবো, অনেক বড় অভিজ্ঞতা যে আপনি বসে নটি বিনোদিনী দেখেছেন, যেটা 1000 বছরেও সেই প্রোডাকশন আর কোনোদিন কেউ করতে পারবে না। আমি স্পেল বাউন্ড দেখে, দর্শক চলে গেছে। সত্যিকারের গিরিশ ঘোষ, সত্যিকারে কাকে ছেড়ে কাকে দেখবো, কাউকে ছেড়ে কাউকে বলা যাবে না এখানে। বীণাদির গান, আপনার অরুণবাবুর গিরিশ, দীপেন চ্যাটার্জির রামকৃষ্ণ, তরুণ কুমারের গুরমুখ রায়, ভাবাই যায় না, দেবগোপাল ব্যানার্জির রাঙাবাবু, এই বলে আমায় দেখো, তো আমাকে অরুণদা বললো, কি হিরো কেমন দেখলে? আমি কিছু বলার নেই। যাক, এটাও একটা আপনার অনেক বড় স্মৃতি, ওনার এই দিকপাল মানুষদের সাথে আপনার এত ভালো সম্পর্ক ছিল। তো এবার আমরা তো একদমই শেষ দিকে চলে এসেছি, তো কিছু অভিনয়ের দু একটা ডায়লগ বা গান যদি আপনার মনে পড়ে, আপনার যে কোনো পালা থেকে একটু যদি দর্শকদের জন্য শোনান তাহলে খুব ভালো হয়। তাহলে এতদিন পর আমরা আপনাকে পেয়েছি, লাইন গান বা সংলাপ যে কোনো পালা থেকে আপনি বলবেন। যে কোনো পালার অন্য চরিত্র হয়তো এই মুহূর্তে একটু মনে পড়ছে, যা খুশি আপনার অভিনয়ের পালা হলেই হবে। আমি অন্য চরিত্রটা মোটামুটি মুখস্থ হয়ে আছে, কিন্তু আমার নিজের চরিত্র, গান বা কোনো একটু ডায়লগ আপনি বলুন, যে এটা আপনার অভিনীত যে কোনো পালা থেকে হলেই হবে। তো এবার আপনার কাছ থেকে আমরা যাত্রার কোনো সংলাপ আর একটা গান যদি আপনি আমাদেরকে শোনান। নিজস্ব সংলাপ মনে পড়ছে না, অন্য কারোর সংলাপ। হ্যাঁ, অন্য কারোর সংলাপ, যেমন ওই এক জায়গায় সবরী একটি পয়সায় বলছে যে না তুমি যেও না, তুমি অসুস্থ, তুমি কেন ভুলে যাও তুমি একজন টিবি রোগী। চুপ করো সবরী, চুপ করো, আমি এখনো জানি মনের দিক থেকে আমি সুস্থ সবল, তাই আমি তোমাকে বলছি সবরী, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ফিরিয়ে দেব পারের খেয়া, ইচ্ছা শক্তি প্রয়োগ করে দু হাতে বুকখানা চেপে ধরে বলবো, ওগো মৃত্যুর দেবতা, তুমি ফিরে যাও। আর যাবার সময় আমার এই ছোট্ট সংসারে এক মুঠো ফুল ছড়িয়ে দিয়ে যাও, ছড়িয়ে দিয়ে যাও, ছড়িয়ে দিয়ে যাও। অসাধারণ, সত্যি এটা শক্তি ভট্টাচার্যের ডায়লগ আপনি বললেন, দারুণ দারুণ। তো এবার আমরা শ্রী শ্যামসুন্দর গোস্বামী মহাশয়ের কাছ থেকে ওনার পালার একটা গান উনি এখন আমাদেরকে শোনাবেন। তা আপনার পছন্দ মতন একটা গান যদি আপনি আমাদেরকে শোনান। এখন তো বয়সের ভারেতে আপনি যেটুকু শোনাবেন ওটুকুই আমাদের জন্য অনেক। একটি পয়সার একটি গান, আমার পৃথিবী দিয়েছে আমায় আখি জল উপহার, হায় আখি জল উপহার,
দিলে না আমায় হাসিতে, দিলে না গো ভালোবাসিতে, মুছে দিয়ে হায় আলোর জোছনা করেছে অন্ধকার, আঁখি জল উপহার। সাধারণ, সত্যি। তার মানে আপনার সেই সময় আপনার কত সুন্দর আপনি গান গাইতেন সেটা বোঝা যাচ্ছে। তো আজকে আমরা কথা বললাম যাত্রা জগতের বিখ্যাত গায়ক অভিনেতা শ্রী শ্যামসুন্দর গোস্বামী মহাশয়ের সঙ্গে। তো শেষে আপনি কোনো কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বা এখন বর্তমানে যারা যাত্রা করতে আসছেন সেই সমস্ত শিল্পীদের সম্পর্কে যদি আপনার কোনো বার্তা থাকে তো সেটা আপনি বলুন, দিয়ে আমরা শেষ করি। যাত্রার একাল এবং সেকাল এই নিয়ে অনেক জায়গায় অনেক কিছুই বলা হয়েছে বা বলেছি আমি। শুধু আফসোস হয়, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত দর্শকের সমাগম, এত বড় বড় কাহিনীকার, পালাকার, সুরকার, তাদের আজকের অনুপস্থিতি। যাত্রা যদিও আস্তে আস্তে এখনো টিকে আছে, ধিক ধিক করছে, চলছে, চলুক। ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, যাত্রা যেন না থামে, যাত্রা যেন না থামে। লাইভ শো বলতে যেটা দর্শক অভিনেতা এবং অভিনেত্রীকে এক হাত দূর থেকে মঞ্চে পায় এবং অবাক হয়ে দেখে। আমি তৎকালীন যুগের একটা কথা আমার মনে পড়ে, যাত্রা এমনই একটা গল্পের মাধ্যম দিয়ে দর্শককে মুগ্ধ করা যেত, যেখানে হ্যাচাক লাইটে অভিনয় চলছে, তখন লাইট আসেনি, তো হ্যাচাক লাইটে পাম্প দেবার জন্য যার দায়িত্ব ছিল সে যাচ্ছে, তিনি আসছেন, লাইট নামাচ্ছেন, তাদের দিকে খেয়াল নেই। সেই দর্শক ডুবে আছে সেই গল্পের ভেতরে, কান্না হাসি এর মধ্যে দিয়ে পালা শেষ হচ্ছে। তা আমার মনে হতো যে আচ্ছা এইগুলো তো বাধা দান করে না, ডিস্টার্ব করে না, কিন্তু অভিনয়টা তাদেরকে সেই বাধাটা ভুলিয়ে দিত। ভাবা যায় না এই যে লাইভ শো, একদম যাত্রার মতন লাইভ শো তো আর নেই। কারণ যাত্রা জগৎ থেকে মোটামুটি নাম, অর্থ বা পুরস্কার যতটুকু পেয়েছি, মানে আপনার কোনো আক্ষেপ সে অর্থে না, সেই অর্থে নেই। আমাকেই যিনি বলেছিলেন যে পরিচিতি, সত্যিই পরিচিতি। অবশ্যই। তো আজকে আপনার সাথে কথা বলতে পারলাম, আর সেটা সম্ভব হলো লতা দেশাইয়ের জন্য। তো দিদিকে ধন্যবাদ জানাই আমি ভিডিওর মধ্যে দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। আমি আপনাকে পেলাম, দর্শকদের সামনে তুলে ধরতে পারলাম। শ্রী শ্যামসুন্দর গোস্বামী যাত্রা জগতের একজন বিখ্যাত গায়ক অভিনেতা। তো আজ আমরা কথা বললাম শ্যামসুন্দর গোস্বামীর সঙ্গে। আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজ আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এই কামনা করি। নমস্কার।